একটি প্রশ্ন করেছিলাম, সেটার উত্তর তো দিবেনই, সাথে আরেকটি প্রশ্ন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন বেনজিরের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিয়েছেন তাতে সরকারের সায় আছে। আদালতের ব্যবস্থার জন্য সরকারকে সায় দিতে হবে কেন, এটা আমি ঠিক বুঝিনি, যদি বুঝিয়ে বলতেন। 2 মিনিট সময়। আমরাও আসলে বুঝতাম না, কিন্তু এখন খুব ভালো করে বুঝি। কারণ এখন পত্রপত্রিকাগুলো লেখা শুরু করেছে, কিংবা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যেতেও পারে, হতে পারে, তারা ধারণা করছে অনেকে, বা অনেকে মুখরোচক গল্প, বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে। এবং ইতিমধ্যে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সেই 63 দলীয় অনেকের মুখ থেকে কথাটি শুনেছেন। সেই জন্যই উনি বলেছেন যে এর সাথে সরকার কোনো ইন্টারফেয়ার করবে না, এটাই কথা। তবে আমি একটা কথা বলি, আমেরিকান ফর্মুলার কথা বলেছেন, সত্যি আমার দুঃখ লাগে এই ডোনাল্ডো বেচারার জন্য। কি জন্য জানেন? উনি যখন পাকিস্তানে গেলেন, ইমরান খানকে একদম আউট করে দিলেন। উনি যখন শ্রীলঙ্কায় গেলেন তখন উলট পালট করে দিলেন। আর উনি বাংলাদেশে এসে মুখ বাঁচানোর জন্য এখন টাকা চাইতে আসেন, অন্য কোনো কারণে আসতে পারেন না। এই হচ্ছে তার অবস্থান। এবং বড় করে বিবৃতি দেন, ছোট ছোট অক্ষরে ওই যে ফুটনোটে কি লেখা থাকে অনেকেই পড়ে না, সেইভাবে তিনি বলেন যে আমি আরো 2-1টা ইস্যু ছিল, কিন্তু বড় বড় কথায় বলেন ভবিষ্যতের জন্য আমরা বাংলাদেশের কাজকে এগিয়ে নিতে চাই। তবে আমেরিকান ফর্মুলা বলেন বা যে কোনো ফর্মুলার কথা আপনি বলেছেন, আপনি সেই কথাগুলোর ব্যাপারে আমি বলি একটু। উনি তো বলেছেন যে পেছনে ফিরে তাকাবেন না, কিন্তু উনি তো বারবারই পেছনে ফিরে তাকাচ্ছেন। উনি তো আসলে চিন্তা করতে পারছেন না কিভাবে এই বাংলাদেশে এসে আমাকে ঘুরে যেতে হলো, আসলাম কিসের জন্য, আর হয়ে গেল কি। উনি তো আর বুঝতে পারেন না যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখানে আছে। ভেবেছিলেন পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশ কিছু করলেই সরকার উল্টে যাবে, সেটা যখন সম্ভব হয় নাই তখন বললেন বুদ্ধিমান লোক বা ব্যুরোক্র্যাট, খুবই বুদ্ধিমান, তিনি ভাবলেন এদের সাথে কাজ না করলে আমেরিকার স্বার্থ যতটুকু আছে ততটুকু রক্ষা করা কঠিন হয়ে যাবে। আর ফর্মুলার কথা যেটি বলছিলেন, আসলে বাংলাদেশে ওনার ফর্মুলা খাটেনি। এর আগে ওই যে তারানকোর কথা শুনেছি, লিলিয়ানের কথা শুনেছি, তাদের কারো ফর্মুলা খাটনি, কিন্তু ফর্মুলা খাটবে না। তবে এখানে আমি একটা সংশোধন বা কথা বলে দেই, যদি বাংলাদেশের 4.5 কোটি লোক বেকার হয়ে থাকে, কর্মক্ষম, কারণ বয়স্ক মানুষ যাদের বেশি 65 বেশি, কিংবা যারা এখনো 18 বছর হয়নি, তাহলে সেই হিসেবে জনসংখ্যার প্রায় 50% হয়ে থাকে বেকার। এই আজকের পত্রিকা যদি আপনারা একটু পরে বিরতির সময় নিয়ে আসেন, আমার কথাটা শেষ করে নিই, বাংলাদেশের জনসংখ্যা 9 কোটি। বিরতির সময় যদি আপনার পেপারটা নিয়ে আসেন, দেখবেন সিপিডি একটা উপস্থাপনা করেছে আজকেই, তাতে ডক্টর ফাহমিদা উনি বলেছেন যে বাংলাদেশে বেকার 2.4%, এবং সাথে যদি আপনি যোগ করেন যে কর্মক্ষম যুবকদের কথা, তাহলে 10%-এর কাছাকাছি। সেটা 25-50 বিএনপি বলতে পারে, কিন্তু গবেষণা, বিএনপির একটা সমস্যা হয়েছে কি জানেন, তারা টক শোতে খুবই ভালো, তারা সাংবাদিক সম্মেলনে খুবই ভালো, কিন্তু রিসার্চ, এই যে আসিফ ইকবাল, তিনি বিএনপির সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে গত 3 দিন আগে এই ব্যাপারে তাদেরকে তুলোধুনো করেছে যে আপনারা শুধুমাত্র কথা বলতে জানেন। আসিফ নজরুলের কথা বলছেন আপনি? জি, আসিফ নজরুলের কথা। জি জি, আমি কার কথা বলছি? আসিফ নজরুল। তো আপনি আসিফ আকবর বলেছিলেন। আসিফ আকবর বলেছি। আরে মানুষের নাম মনে রাখা তো কঠিন, বিএনপিতে কোথায় কখন কে উঠে কি বলে ঠিক না, তবে উনি প্রখ্যাত একজন মানুষ। আমরা তর্ক করতে চাই না, কারণ নাম নিয়ে জি ডাক্তার হাবিবুল্লাহ উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে বিএনপি যে তথ্যের অভাব এবং যেটা গবেষণা করে বের করে নিয়ে আসা। তিনি একটি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার বিচারে আমরা মনে করি যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সেটা কি ডকুমেন্ট আকারে কোথাও কোনোদিন উপস্থাপনা করা হয়েছে? আপনার বক্তৃতায় বলেন, যেমন আজকে বক্তৃতায় বিভিন্ন ধরনের কথা শুনি, কিন্তু একটু পরে যা বলেন যে পিছনের যে ডকুমেন্টেশন, যে তথ্য প্রমাণ সেগুলো দেন, সেগুলো কেউ দিতে পারবে না। এই হচ্ছে বিএনপি। আপনাকে ডাক্তার